তাহলে দেখো আমরা আগের দিন কি পড়েছিলাম, আগের দিন আমরা পড়েছিলাম ট্রান্স হিমালয়, ঠিক আছে, হিমালয় আমরা পড়ছি আর কি। তো আগের দিন আমাদের হয়েছিল ট্রান্স হিমালয়, আজকে আমরা করব হিমালয়ের যে রেঞ্জ গুলো আছে সেই ভাগগুলো আমরা করব, ঠিক আছে। তাহলে সবাই হেডিং করে নাও হিমালয় বলে। এখন ব্যাপার হচ্ছে কি, আমি কি বলেছিলাম যে বৃহৎ হিমালয় কখন সৃষ্টি হয়েছিল? বৃহৎ হিমালয় সৃষ্টি হয়েছিল ওলিগোসিনের সময়, ঠিক আছে। মধ্য হিমালয় সৃষ্টি হয়েছিল মায়োসিনের সময়, আর শিবালিকের সৃষ্টি হয়েছিল প্লায়োসিনের সময়, ঠিক আছে। মানে বিভিন্ন যুগে আর কি হিমালয়ের বিভিন্ন যে রেঞ্জ গুলো, সেই রেঞ্জ গুলো সৃষ্টি হয়েছিল। একদিনে তো আর হয়নি যে একদিনে পুরো হিমালয়টা সৃষ্টি হয়েছিল, ধাপে 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 সৃষ্টি হয়েছিল, একটা যেহেতু দীর্ঘকালীন প্রক্রিয়া। তো হিমালয়ের যে প্রধান ভাগগুলো হচ্ছে কি, ধরো এক নম্বর হচ্ছে বৃহৎ হিমালয়, যেটাকে আমরা বলি সেন্ট্রাল হিমালয়, এটা হচ্ছে বৃহৎ হিমালয় একটা। 2 নম্বরে আছে মধ্য হিমালয় বা লেজার হিমালয় এটাকে বলি, এটাকে বলা হয় হিমাদ্রি, এটাকে বলা হয় হিমাচল। আর একটা আছে বহিঃ হিমালয় বা আউটার হিমালয়, এটাকে বলা হয় শিবালিক, ঠিক আছে। এখন আমরা প্রত্যেকটা বলবো। তাহলে বৃহৎ হিমালয় কখন সৃষ্টি হয়েছিল? না, বৃহৎ হিমালয় সৃষ্টি হয়েছিল অলিগোসিনের সময়, মায়োসিন আর প্লায়োসিন, এটা লিখে নাও। এটা হচ্ছে কি অলিগোসিন, অলিগোসিন, এটা হচ্ছে মায়োসিন, আর এটা হচ্ছে প্লায়োসিন। এখন আমরা পড়বো বৃহৎ হিমালয়। তাহলে প্রথমে আছে বৃহৎ হিমালয়। বৃহৎ হিমালয় সম্বন্ধে আমরা একটু জানি এই ব্যাপারটা কি হয়েছিল। বৃহৎ হিমালয়কে বলা হয় হিমাদ্রি হিমালয়, বা হচ্ছে কি তোমার ইনার হিমালয় একে বলা হয়। তো হিমালয় পর্বত যখন সৃষ্টি ছিল তখন এই শ্রেণীটি প্রথম কিন্তু সৃষ্টি হয়েছিল। এই শ্রেণীটি দেখতে কিরকম? না, এই শ্রেণীটি দেখতে হচ্ছে কি তোমার অর্ধচন্দ্রাকৃতি। অর্ধচন্দ্রাকৃতি কিরকম? ঠিক এইরকম টাইপের হয়, ঠিক আছে। আমি যদি ইন্ডিয়ার ম্যাপ সহ ছবিটা করি কিরকম হবে দেখো। বৃহৎ হিমালয়, একটু নিচের দিকে নামবে, ঠিক এইভাবে অর্ধচন্দ্রাকৃতিতে তোমার হচ্ছে কি আমাদের যে বৃহৎ হিমালয়, সেই বৃহৎ হিমালয় কিন্তু সৃষ্টি হয়েছে। এটা রেঞ্জটা আমি দেখালাম বৃহৎ হিমালয়। তো বৃহৎ হিমালয় তোমার রেঞ্জটা কতটা? না, এটা হচ্ছে কি তোমার এখানে একটা পর্বত আছে পিওকে, যেটা পাক অধিকৃত কাশ্মীর, সেটা হচ্ছে নাগা পর্বত। কি নাগা পর্বত? নাগা পর্বত থেকে কতটা পর্যন্ত গেছে? নাগা পর্বত থেকে তোমার এখানে আছে ব্রহ্মপুত্র, তোমার হচ্ছে গর্জ আছে, বা ব্রহ্মপুত্রের যে গিরিপথ, সেই গিরিপথ আছে, তার পাশে আরেকটি শৃঙ্গ আছে, সেটি হচ্ছে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া। নামচা বারোয়া পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছে। তাহলে কোথায়? নাগা পর্বত থেকে বা নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া প্রায় 2500 কিলোমিটার। কত? আমি এখানে লিখে দিচ্ছি দেখো। এটার বিস্তৃতি হচ্ছে কি তোমার নাগা বা নাঙ্গা পর্বত থেকে হচ্ছে কি নামচা বারোয়া, নামচা বারোয়া প্রায় হচ্ছে কি তোমার 2500 কিলোমিটার। কিছু কিছু জায়গায় এটা 2400 কিলোমিটারও আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এটা দেখতে কিরকম? এটা দেখতে হচ্ছে গিয়ে একটা অর্ধচন্দ্রাকৃতি শেপ, এবং এটা অলিগোসিনের সময় এটা সৃষ্টি হয়েছে, যখন হিমালয় পর্বত আর কি সৃষ্টি হচ্ছিল, ঠিক আছে। তো এটার কি বৈশিষ্ট্য থাকতে পারে? এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটাতে হচ্ছে কি তোমার রূপান্তরিত শিলা, কি রূপান্তরিত শিলা দেখা যায়। কেন রূপান্তরিত শিলা দেখা যায়? কারণ এটাতেই সব থেকে বেশি প্রেসার পড়েছে। ব্যাপারটা বুঝতে পারছো তো? এটাতেই সব থেকে বেশি প্রেসারটা পড়েছে। প্রেসারটা পড়েছে বলেই তো সব থেকে ওপরে আর কি উঠেছে, ওই জন্য এটাকে গ্রেটার হিমালয় বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে প্রধান প্রধান কি শিলা দেখা যেতে পারে? এখানে যে গ্রানাইট এবং নাইস শিলা দেখা যেতে পারে। এগুলো মনে রাখবে, এগুলো ছোট ছোট জিনিস। গ্রানাইট আর হচ্ছে কি তোমার নাইস বা নিস শিলা দেখা যায়। এটাকে বলা হয় রূপান্তরিত শিলাটাকে, আর একটা টার্ম আছে সেটাকে ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ক্রিস্টালাইন রক। রূপান্তরিত শিলার একটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল ক্রিস্টালাইন রক, ঠিক আছে।
আর এই যে তোমার হচ্ছে কি রেঞ্জটা, এই রেঞ্জটার এভারেজ যে সমস্ত পিক গুলো আছে, সেই সমস্ত পিক গুলোর এভারেজ উচ্চতা মানে গড় উচ্চতা হবে কত? গড় উচ্চতা হবে প্রায় 6100 মিটার গড়, বা কিছু কিছু জায়গায় এটা 6000 আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে গড় উচ্চতা, তাহলে এই রেঞ্জে যে পিক গুলো আছে সেই পিক গুলোর গড় উচ্চতা হচ্ছে কি তোমার 6000 মিটার। এখন আমাদের জানতে হবে যে এই রেঞ্জটাতে তোমার কি কি পিক আছে, উল্লেখযোগ্য পিক আছে, সেই পিক গুলোর নাম জানতে হবে। ঠিক আছে, তাহলে এটা মুছে দিচ্ছি। কোথা থেকে কোথা হয়ে গেল এটা? যত পিক, যেমন ধরো হচ্ছে কি তোমার মাউন্ট এভারেস্ট বলো, কাঞ্চনজঙ্ঘা বলো, ত্রিশূল বলো, কামেট বলো, নন্দা দেবী, ঠিক আছে, তারপর হচ্ছে কি অন্নপূর্ণা, বদ্রীনাথ, কেদারনাথ, মানসুলু, এগুলো সব হচ্ছে গিয়ে গ্রেটার যে হিমালয়, যে বৃহৎ যে হিমালয়, সেই বৃহৎ হিমালয়ের অংশ। আর এখানে বেশিরভাগ যে হচ্ছে পিক গুলো, সেই পিক গুলো কিরকম আছে, বেশিরভাগ যে পিক গুলো সেগুলো হচ্ছে স্নো কভার্ড পিক, মানে হচ্ছে কি তোমার বরফে বরফে কিন্তু ঢাকা। তাহলে আমি যদি সিকোয়েন্স অনুযায়ী সাজাই পিক গুলোকে, দেখো কি হবে। প্রথমে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা লিখো, এটা হাইট অনুযায়ী, উচ্চতা অনুযায়ী যদি সাজাই, তারপর আমরা পরপর আসবো। ঠিক আছে, বৃহৎ হিমালয়ের যদি আমি সাজাই তাহলে কি হবে, প্রথমে হয় গিয়ে তোমার এভারেস্ট হবে বা মাউন্ট এভারেস্ট হবে, এভারেস্টে লিখো এভারেস্ট। এটা সিকোয়েন্সটা দেখো, কয়েকটা লিখে রাখো। তারপরে হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা, এগুলো হাইট গুলো দরকার আছে কি, উচ্চতাটা দরকার আছে কি? যদি উচ্চতা দরকার আছে, আমি এটা নোটসে আছে দেখবে উচ্চতা গুলো, যদি না থাকে আমি বলে দেবো। ঠিক আছে, তারপর আছে লেৎসো, মাকালু, ধৌলাগিরি। লেৎসো, মাকালু, এই কটা থাক, ধৌলাগিরি। এবারে বিশেষ বিশেষ কিছু তোমাদের দিয়ে দেয় অনেক সময়, বলে যে এগুলো উচ্চতা অনুযায়ী সাজাও। ধৌলাগিরি আছে, তারপর হচ্ছে কি তোমার আহ মানসুল আছে, তারপরে ছয় তোমার মানসুল থাকবে। ঠিক আছে, তারপরে অন্নপূর্ণা থাকবে, গোসাই স্থান থাকবে, এগুলো লেখা দরকার নেই। আর এইগুলো কটা থাক, এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লেৎসো, মাকালু এবং ধৌলাগিরি। ঠিক আছে, এখন এখানে যদি তুমি দেখো যে আমাদের বৃহৎ হিমালয়, বৃহৎ হিমালয়টা যদি আমরা উত্তরাখণ্ডে একটু দেখি, উত্তরাখণ্ড এবং নেপালে কিছু কিছু আমরা উল্লেখযোগ্য পিক আমরা পেয়ে থাকবো। ঠিক আছে, উল্লেখযোগ্য পিক আমরা কিরকম পাবো দেখো। যদি ধরো এটা উত্তরাখণ্ড হয়, বৃহৎ হিমালয়, বেশিরভাগটা উত্তরাখণ্ড আর নেপালের উপর দিয়ে গেছে ধরো। ঠিক আছে, উত্তরাখণ্ডে হিমালয়কে আমরা দুটো ভাগে ভাগ করি, কি ভাগে ভাগ করি বলতো, সেটা পরে আসছে। একদিকটা হচ্ছে গিয়ে গাড়োয়াল, একদিকটা হচ্ছে কুমায়ুন। এখন এর এর মাঝখান দিয়ে গেছে কি বৃহৎ হিমালয় গেছে, এর মাঝখান দিয়ে গেছে বৃহৎ হিমালয়। সুতরাং যে সমস্ত পর্বত শৃঙ্গগুলো থাকবে সেটা হচ্ছে কি এই যে রেঞ্জটা, বৃহৎ যে হিমালয় যে রেঞ্জটা, সেই রেঞ্জটার কিন্তু মধ্যেই থাকবে। এখন দেখো কি কি রেঞ্জ আছে এখানে, হচ্ছে কি আমরা বলতে পারি যে এখানে আছে গিয়ে নন্দা দেবী, ত্রিশূল, নন্দকোট, এগুলো পজিশন গুলো কোথায় আছে দেখো। তাহলে এগুলো পজিশন গুলো লেখার দরকার নেই, আমি বলে দিচ্ছি দেখো। ঠিক আছে, এটা হচ্ছে নন্দা দেবী এখানে, এটা হচ্ছে নন্দা দেবী। আচ্ছা, পাশ গুলো যেগুলো আমি একটা পরে অন্য ক্লাস নেব, নন্দা দেবী, তারপর এটা যেটা তোমার ত্রিশূল, ত্রিশূল। আচ্ছা, আরেকটা বলে দিই যে উত্তরাখণ্ড হিমালয়ের সব থেকে হচ্ছে গিয়ে তোমার হাইয়েস্ট পিক কি, হাইয়েস্ট পিক হচ্ছে কি তোমার নন্দা দেবী। এটার ঠিক পাশে আছে, এটার ঠিক পাশে আছে নন্দকোট। ঠিক আছে, এটার ঠিক পাশে আছে নন্দকোট। তাহলে এটার ঠিক পাশে আছে নন্দকোট, এটা হচ্ছে নন্দকোট। আর এই দিকে আছে গঙ্গোত্রী, এখানে আছে, এটা হচ্ছে গঙ্গোত্রী, যে হিমবাহ আছে গঙ্গোত্রী। ঠিক আছে, কামেট আছে, এখানে তোমার কামেট আছে। তারপরে হচ্ছে কি তোমার চোখাম্বা আছে, তাহলে দুটো এখানে লিখে রাখো, এটা হচ্ছে চোখাম্বা, এটা হচ্ছে কামেট, এটা হচ্ছে কামেট।
এটা হচ্ছে চোখাম্মা। চোখাম্মা, ঠিক আছে, এটা বৃহৎ হিমালয়টা, যেটা হচ্ছে তুমি উত্তরাখণ্ডে সেটা আর কি, ঠিক ঠিক আছে। এরপরে আরেকটা আছে নেপাল। নেপাল হিমালয় দিয়ে তোমার বৃহৎ হিমালয় কিন্তু পাস হয়েছে, ঠিক আছে। নেপাল হিমালয়, নেপালটাও ঠিক এরকম হবে, দেখো আমি এখানে করে দিচ্ছি নেপালটা। দেখা যাচ্ছে তো, একটু ছবিগুলো বেঁকে যাচ্ছে, একটু দেখে নেবে, ঠিক আছে। একটু দাঁড়াও। গ্রেটার হিমালয় এদিক দিয়ে গেছে নেপালের। এটা হচ্ছে আমি 1 2 3 4 আর 5, পাঁচটা আমি পরপর করে দিলাম, দেখো পিক গুলো দেখাচ্ছে আর কি। তো 1 নম্বরে যেটা থাকবে, 1 নম্বরে যে পিকটা সেটার নাম হচ্ছে কি ধৌলাগিরি। 1 নম্বরে আছে ধৌলাগিরি, তাহলে 1 নম্বরে আছে ধৌলা, ধৌলাগিরি। 2 নম্বরে তোমার থাকবে, 2 নম্বরে আছে অন্নপূর্ণা। 2 নম্বরে আছে অন্নপূর্ণা, এগুলো অনেক সময় দিয়ে দেয়। 3 নম্বরে আছে মনসুল বা মনসুলু আর কি, যেটা বলো আর কি। তারপর আছে কি তোমার 4 নম্বরে যেটা আছে, 4 নম্বর আছে কি মাউন্ট এভারেস্ট। নেপালে মাউন্ট এভারেস্ট আছে, মাউন্ট এভারেস্ট। আর 5 নম্বরে যেটা করেছি, 5 নম্বর আছে দেখো কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে গিয়ে, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে গিয়ে নেপাল, আর এদিকে আছে সিকিম। নেপাল আর সিকিমের মাঝখানে আছে, কিন্তু বাউন্ডারিতে আছে তোমার হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা, যেটি হচ্ছে কি তোমার ভারতের উচ্চতম শৃঙ্গ। তাহলে এই 5টা প্রধান হচ্ছে গিয়ে নেপালে যে বৃহৎ হিমালয় গেছে, সেই বৃহৎ হিমালয়ের কিন্তু অংশ আমরা বলতে পারি, ঠিক আছে। আর যে সমস্ত তোমার গিরিপথ আছে আর হচ্ছে কি তোমার পাস গুলো আছে, সেগুলো আমরা যখন পাস পড়বো, সেই পাসের যে ভিডিও, গিরিপথের ভিডিওতে আমরা আলোচনা করবো, নাহলে সব একসাথে গুলিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো বৃহৎ হিমালয়ের আমরা কি কি বৈশিষ্ট্য পাচ্ছি। এর একটা গড় উচ্চতা পাচ্ছি, এর এক্সটেনশন পাচ্ছি, কত থেকে কত, কোন শৃঙ্গ থেকে কোন শৃঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি তোমার এটা বৃত্তচাপের মতো একবারে কন্টিনিউয়াস, একবারে তোমার নাঙ্গা পর্বত থেকে ব্রহ্মপুত্র ভ্যালি পেরিয়ে হচ্ছে গিয়ে যে গর্জ পেরিয়ে নামচা বারোয়া পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছে। আর যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, এখানে যে তুমি বড় বড় যে সমস্ত শৃঙ্গগুলোর নাম শুনে আসবে, সেই শৃঙ্গগুলো কিন্তু এই যে শ্রেণী, সেই শ্রেণীর মধ্যে কিন্তু পড়ছে, ঠিক আছে। এটা হলো গিয়ে বৃহৎ হিমালয় বা হচ্ছে কি তোমার হিমাদ্রি হিমালয়। এরপরে আমরা আসবো যেটা হচ্ছে কি তোমার কি হিমাচল হিমালয়, বা কি বলছে এটাকে, এটাকে বলা হচ্ছে তোমার আহ ইনার হিমালয়, সরি লেজার হিমালয়, এগুলো মনে রাখবেন, বলাবে না কিন্তু। তাহলে পরে আছে লেজার হিমালয়, লেজার হিমালয়, বা হচ্ছে কি তোমার এটা কি বলছে হিমাচল হিমালয়, হিমাচল হিমালয়। এখন হিমাচল হিমালয়ের হচ্ছে কি হিমাচল হিমালয় একটা রেঞ্জে কন্টিনিউয়াস বিস্তৃতি না হয়ে এটা বিভিন্ন রেঞ্জে কিন্তু বিস্তৃত হয়েছে। এই রেঞ্জগুলো বিভিন্ন স্টেটে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত। তাহলে লেজার হিমালয় বা হিমাচল হিমালয় কি হয়েছে, একটা সম্পূর্ণ কন্টিনিউয়াস রেঞ্জে না বিস্তৃত হয়ে কিছুটা ভেঙে ভেঙে বিস্তৃত হয়েছে। সেই রেঞ্জগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু অভিহিত করা হয়। যেমন জম্মু কাশ্মীরে কি বলা হচ্ছে, জম্মু কাশ্মীরে বলা হচ্ছে জে এন্ড কে তে বলা হচ্ছে, এগুলো লিখে রাখবে, জে এন্ড কে তে বলা হবে পীর পাঞ্জাল, পীর পাঞ্জাল রেঞ্জ, আমরা জানি পীর পাঞ্জাল রেঞ্জ, ঠিক আছে। জম্মু এন্ড কাশ্মীরে কি বলা হচ্ছে, সরি জম্মু এন্ড কাশ্মীরে বলা হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জ আর কি। হিমাচলে কি বলা হবে, হিমাচলে বলা হচ্ছে কি তোমার ধৌলাধার। দেখো হিমাচলে কি বলা হচ্ছে, হিমাচলে বলা হচ্ছে ধৌলাধার, ধৌলাধার। তারপরে উত্তরাখণ্ডে কি বলা হচ্ছে, উত্তরাখণ্ডে বলা হচ্ছে মুসৌরি, মুসৌরি রেঞ্জ। তাহলে এগুলো পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয় যে মুসৌরি রেঞ্জ কোথাও কোথায় আছে, ঠিক আছে। এখন এখানে আরেকটা আছে
তোমার উত্তরাখণ্ড আর নেপালের মাঝখানে, তাহলে আমরা বলতে পারি উত্তরাখণ্ড আর নেপাল, নেপালের মাঝখানে কি আছে, একটা ছোট রেঞ্জ আছে, নেপালের মাঝখানে বা মধ্যিখানে আছে নাগটিব্বা। নাগটিব্বারে, ঠিক আছে এটা। তারপরে হচ্ছে গিয়ে নেপালে কি বলছে, যখন নেপালের মাঝখানে হয়ে গেল তখন সেটা নাগটিব্বার। নেপালে এটা কি বলছে, নেপালে এটাকে বলছে মহাভারত লেখো। তাহলে নেপালে কি বলছে, নেপালে এটাকে বলছে মহাভারত লেখো, মহাভারত লেখো। তারপরে আছে কি নর্থ ইস্টের দিকে চলে আসো, যদি আমাদের পশ্চিমবঙ্গে কি বলছে, পশ্চিমবঙ্গে এটাকে বলছে তোমার দার্জিলিং। ঠিক আছে, পশ্চিমবঙ্গের দার্জিলিং। অরুণাচল প্রদেশে বলছে, অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। পশ্চিমবঙ্গে যদি চলে আসো, পশ্চিমবঙ্গে বলছে এটাকে দার্জিলিং, যে জায়গাটা দার্জিলিং, ঠিক আছে। এন্ড যদি তুমি অরুণাচল প্রদেশে চলে আসো, অরুণাচল প্রদেশে যদি চলে আসো, অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গাতে একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জ গুলোকে বিভিন্ন বলে, যেমন কি বলছে, যেমন ডাফলা, মিরি, অভর, মিসমি। কি ডাফলা বা ডাফলা, মিরি, তারপরে অভর আর মিসমি, মিসমি, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি লেজার। আচ্ছা একটা কথা বলে দিই, যখন গ্রেটার হিমালয় পড়লাম, গ্রেটার হিমালয়ের দুই একটা কথা মিস হয়ে গেছে। সেটা হচ্ছে কি তোমার গ্রেটার হিমালয়ের যে মাউন্ট এভারেস্টের নাম, মাউন্ট এভারেস্টের নেপালের নাম হচ্ছে কি তোমার সাগর মাথা। সাগরের মাথা কেন বলা হচ্ছে সাগরের মাথা, কারণ যখন আমাদের হিমালয় পর্বতের উত্থান হয়েছিল, মাউন্ট এভারেস্ট যেটা আর কি আমাদের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, সেই শৃঙ্গটা কোথায় ছিল, একবারে তোমার টেথিস সাগরের একবারে নিচে ছিল। সেই নিচের অংশটাই তো একবারে তোমার উপরে ওঠে, যে অংশটা সব থেকে নিচে থাকবে সেই অংশটা সব থেকে উপরে যাবে। সুতরাং ওইখানে নেপালের এটা স্থানীয় ভাষায় এটাকে বলা হচ্ছে গিয়ে তোমার আহ সাগর মাথা। আরেকটা বলা হচ্ছে এইটাকেই, এটাকে তোমার হচ্ছে কি যে তোমার মাউন্ট এভারেস্ট, সেটাকে হচ্ছে কি তোমার আহ তোমার চীনে বা তিব্বতে বলছে হচ্ছে কি চমু লুংমা। কি বলছে, চমু লুংমা। এটাকে চীনে বলা হয় চমু, চমু লুংমা, লুংমা। এটাকে বলা হয় চমু লুংমা, বলা হয় তোমার হচ্ছে কি তোমার তিব্বত বা চীনে, চীনে বলা হচ্ছে চমু লুংমা। ঠিক আছে। তো যাই হোক, আমরা আসছিলাম লেজার হিমালয় বা হিমাচল হিমালয়। আমি কি বললাম, লেজার হিমালয় একটা ডাইরেক্ট কন্টিনিউয়াস পার্ট না, এটা বিভিন্ন স্টেটে বা বিভিন্ন অঞ্চলে ভেঙে ভেঙে বিস্তৃত হয়েছে। ঠিক আছে। এই হিমালয়টার বিভিন্ন স্টেটে বা বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের নাম আছে, যেমন জম্মু কাশ্মীরে পীর পাঞ্জাল আছে, হিমাচলে ধৌলাধর আছে। ঠিক আছে। এখন প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই যে তোমার মধ্য হিমালয়টা, মধ্য হিমালয় সৃষ্টি হয়েছে মাইসিন যুগে, আজ থেকে তোমার হচ্ছে কি 14 মিলিয়ন ইয়ার্স আগে, পিছনে আর কি। তাহলে 14 মিলিয়ন ইয়ার আগে এই যে লেজার হিমালয় বা হিমাচল হিমালয়ের কিন্তু সৃষ্টি হয়েছে। এখন এই যে হিমালয়, এই হিমালয়ের হচ্ছে কি গড় উচ্চতা কত, এই হিমালয়ের গড় উচ্চতা হচ্ছে গিয়ে অ্যাভারেজ হাইট হচ্ছে গিয়ে, তাহলে গড় উচ্চতা আমরা বলতে পারি, গড় উচ্চতা হচ্ছে গিয়ে তোমার 3500 থেকে 4, এটা 4500, 4500 মিটার, বা এটাকে কিছু কিছু জায়গাতে শুধুমাত্র 3500 বলা হয়েছে বা 4500 কিন্তু বলা হয়েছে। আচ্ছা, যে সমস্ত জায়গাগুলো, যে বেড়ানোর যে সমস্ত জায়গাগুলো আছে, যেমন ধরো তোমার হচ্ছে গিয়ে এই যে সিমলা, তারপর হচ্ছে গিয়ে তোমার দার্জিলিং, এগুলো সমস্ত হচ্ছে গিয়ে যেগুলো ভিজিটিং প্লেস আছে হিমালয়, সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে কি তোমার লেজার হিমালয়, হিমাচল হিমালয়ের তোমার অন্তর্গত। এখানে সুন্দর সুন্দর স্নো কভার পিক দেখা যায়। এখানে যে তোমার হচ্ছে কি ভ্যালিগুলো কিন্তু খুব সুন্দর আহ দেখা যায় আর কি। ঠিক আছে। ঠিক আছে। এখন এখানের আরো কিছু বৈশিষ্ট্য আমি বলতে পারি, যেমন ধরো কিছু কিছু উপত্যকা আছে, যেমন ধরো কুলু, কুলু লাহুল উপত্যকা, কুলু বা লাহুল উপত্যকা, কুলু বা লাহুল উপত্যকা, লাহুল উপত্যকা। এগুলো কি, এগুলো বিভিন্ন নদী বাহিত তোমার নুড়ি কাকর বালি সঞ্চিত হয়ে এই সমস্ত উপত্যকাগুলোর সৃষ্টি হয়েছে। এখন আরেকটা টার্ম আসে দেখবে, মার্গ। কি বলা হয়, সোনমার্গ বলা হয় না, সোনমার্গ। তারপরে কি বলা হয়, গুলমার্গ, বলে না কাশ্মীরে দেখবে গুলমার্গ।
এগুলো কি, এগুলো এক ধরনের হচ্ছে কি তৃণভূমি। সোনমার্গ, গুলমার্গ, ঠিক আছে, এগুলো হচ্ছে কি এক ধরনের তৃণভূমি, কি আলপীয় তৃণভূমি বা পাহাড়ীয় তৃণভূমি। এগুলো কিসের দ্বারা সৃষ্টি হয়েছে না, যখন এই যে তোমার উপত্যকাগুলো ফরমেশন হয়, সেই ফরমেশন হওয়ার সময় বিভিন্ন ধরনের পলি বালি সেগুলো আসে, সেই পলি বালিতে হচ্ছে কি তোমার কিছু তৃণ জন্মায়, তৃণভূমির জন্মায় এবং সমস্ত অঞ্চল জুড়ে সেগুলো ছেয়ে যায়, তখন সেগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় মার্গ। ঠিক আছে, মার্গ বলা হয়। বিভিন্ন জায়গায় নামকরণ করা হয়েছে, কোথাও সোনমার্গ করা হয়েছে, কোথাও গুলমার্গ করা হয়েছে, ঠিক আছে। এটা একটা গেল। আর হচ্ছে গিয়ে এখানে এখানে লেজার হিমালয়ের এখানে আবার কিছু বৈশিষ্ট্য আছে। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি লেজার হিমালয় এবং হচ্ছে কি তোমার যে হচ্ছে কি তোমার গ্রেট হিমালয়, এই দুটো হিমালয় মিলিয়ে প্রধান দুটো উপত্যকার সৃষ্টি করেছে। কি উপত্যকার সৃষ্টি করেছে, একটা হচ্ছে কি তোমার একটা উপত্যকা হচ্ছে কি কাশ্মীর ভ্যালি, কাশ্মীর ভ্যালি কি কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকা। আর একটা হচ্ছে কি তোমার কাঠমান্ডু উপত্যকা, কাঠমান্ডু, কাঠমান্ডু উপত্যকা। এটা কিরকম উপত্যকাটা ফরমেশন করেছে দেখো, আমি দেখাচ্ছি। তাহলে আমি এখানে জানলাম যে হচ্ছে কি লেজার হিমালয়, লেজার হিমালয় আর হচ্ছে কি গ্রেটার হিমালয়ের মাঝখানে, মাঝখানের যে জায়গাগুলো সেই জায়গাগুলো হচ্ছে গিয়ে কিছু জায়গায় কিছু উপত্যকা সৃষ্টি করেছে। যেমন কি এটা কাশ্মীর উপত্যকা, একটা হচ্ছে কাঠমান্ডু উপত্যকা। এখন কাশ্মীর উপত্যকা তুমি কোশ্চেনে দেয় কাশ্মীর ভ্যালি কোথায় আছে। কাশ্মীর ভ্যালি আমরা কোথায় করি, যে পীরপাঞ্জাল এবং জাসকরের মাঝে আমরা করি। ঠিক আছে, তাহলে পীরপাঞ্জাল হচ্ছে কি কার অংশ, পীরপাঞ্জাল কার অংশ, পীরপাঞ্জাল হচ্ছে কি লেজার হিমালয়ের অংশ। এইবারে কি হচ্ছে, এইবারে অপশনে থাকে না, গ্রেটার হিমালয় কিন্তু থাকে না অপশনে, ওখানে কি বলা থাকে জাসকর। পীরপাঞ্জাল এবং জাসকরের মাঝে হচ্ছে কি তোমার লেজার হিমালয়। ঠিক আছে, এবারে ওইটা যদি পীরপাঞ্জাল আর জাসকর না থাকে, যদি তোমার গ্রেটার হিমালয় থাকে, যে লেজার হিমালয় এবং গ্রেটার হিমালয়, তখনও কিন্তু কাশ্মীর উপত্যকা হবে। এবারে কি রকম হয়েছে দেখো, কাশ্মীর এবং কাঠমান্ডু যে উপত্যকা, সেই উপত্যকাটা আমি এটা ধরে নিলাম যে হচ্ছে কি তোমার এটা হচ্ছে গিয়ে গ্রেটার হিমালয়। আর আর এটা হচ্ছে কি কাশ্মীরের অন্তর্গত লেজার হিমালয়ের কিছুটা অংশ, লেজার হিমালয়ের কিছুটা অংশ এটা। আর এইখানে আছে ঠিক নেপালের এইখানে একটা আছে অংশ, নেপালে কি বলছে এটাকে, লেজার হিমালয়কে মহাভারত লেখো বলছে, মহাভারত লেখো বলছে। তাহলে এই যে তোমার এটা হচ্ছে কি তোমার কি, এটা হচ্ছে কি উচ্চ হিমালয় বা গ্রেটার হিমালয়, উচ্চ হিমালয় বা গ্রেটার হিমালয়। আর এটা কি, এটা হচ্ছে লেজার হিমালয় বা হিমাচল হিমালয়। তাহলে এর মাঝে এই যে স্থানটা, যখন জম্মু কাশ্মীরে এই স্থানটা আমরা দেখতে পাচ্ছি লেজার হিমালয় এবং গ্রেটার হিমালয়, এই গ্রেটার হিমালয়ের এইখানে আছে কি তোমার কি আছে, জাসকার রেঞ্জ আছে এইখানে। ঠিক আছে, এখানে জাসকার রেঞ্জ আছে। সুতরাং এই যে তোমার হচ্ছে কি গ্রেটার হিমালয় আর হচ্ছে কি তোমার এটা হচ্ছে লেজার হিমালয়, এর মাঝখানে আছে কি কাশ্মীর ভ্যালি, এর মাঝখানে আছে কাশ্মীর ভ্যালি, এর মাঝখানে আছে কাশ্মীর উপত্যকা। তাহলে এটা এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে, কাঠমান্ডু উপত্যকা কোথায় আছে, তাহলে কাঠমান্ডু উপত্যকাটাও সেম। তাহলে এইখানে আছে কি তোমার কাঠমান্ডু উপত্যকা, এটা আছে কাঠমান্ডু, কাঠমান্ডু উপত্যকা সেম, লেজার হিমালয় আর একটা হচ্ছে কি তোমার গ্রেটার হিমালয়। তাহলে এখানে কাশ্মীর উপত্যকা যদি কোশ্চেনে থাকে যে কাশ্মীর উপত্যকা কোন দুটো রেঞ্জের মধ্যে আছে, এটা কিন্তু অপশন দেখে করবে। ঠিক আছে, যদি দেখো আছে পীরপাঞ্জাল এবং জাসকর বলা আছে, পীরপাঞ্জাল জাসকর করবে। যদি পীরপাঞ্জাল জাসকর না থাকে তখন করবে এটা কি লেজার হিমালয় এবং উচ্চ হিমালয়। আমি বারবার বলছি এই নামগুলো মনে রাখবে। অনেক সময় হিমাচল হিমাদ্রি ওরা ইউজ করে না এক্সামিনার, অনেক সময় ইউজ করে দেবে লেজার হিমালয়, গ্রেটার হিমালয়, ইনার হিমালয়। এই যে টার্মগুলো, এই টার্মগুলো কিন্তু মনে রাখবে, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, যেমন উচ্চ হিমালয় এবং হচ্ছে কি তোমার লেজার হিমালয়ের মধ্যে আছে কি কাশ্মীর উপত্যকা, আর উচ্চ হিমালয় লেজার হিমালয়ের মাঝে আছে গিয়ে তোমার কাঠমান্ডু উপত্যকা। ঠিক আছে, এখন আমরা পরেরটাতে চলে যাব। পরে আছে কি তোমার ওই হিমালয় যেটা আউটার হিমালয় বা শিবালিক যে হিমালয়। দেখো এখন শিবালিক হিমালয়, তাহলে শিবালিক হিমালয় কখন সৃষ্টি হয়েছিল না, শিবালিক হিমালয় সৃষ্টি ছিল প্লায়োসিন যুগে, আজ থেকে প্রায় 1 থেকে 7 মিলিয়ন ইয়ার আগে। তাহলে আমরা পরে চলে যাবো শিবালিক। এখন শিবালিক কিভাবে সৃষ্টি হয়েছে দেখো, শিবালিক,
শিবালিক সৃষ্টি হয়েছে মূলত অনেক পরে, হিমালয় সৃষ্টির কিন্তু অনেক পরে, বা বহি হিমালয় এটাকে বলা হয়। বাইরের দিকে যেহেতু আছে, এখন যখন আমার হিমালয় পর্বত সৃষ্টি হচ্ছিল, যখন হিমালয় পর্বত সৃষ্টি হচ্ছিল, বা যখন দুটো রেঞ্জ অলরেডি হয়ে গেছে, ধরো গ্রেটার হিমালয় হয়েছে, তারপর লেজার হিমালয় হয়েছে, হয়ে যাওয়ার পরে কি হয়েছে, উচ্চ স্থান থেকে, ধরো এটা হচ্ছে কি গ্রেটার হিমালয়, এটা হচ্ছে লেজার হিমালয়, এবার কি হচ্ছে, এখান থেকে বিভিন্ন নদী প্রবাহিত হয়েছে, এই জায়গাগুলো থেকে বিভিন্ন নদী প্রবাহিত হয়েছে, এই নদীগুলো কি করেছে, এই নদীগুলো প্রবাহিত হয়েছে হয়ে বিভিন্ন, এখানটা তখনও কিন্তু অবনমিত স্থান ছিল, এটা তখনও কিন্তু অবনমিত স্থান ছিল, কারণ সেই সময় কাছে আসছিল কিন্তু আপলিফটমেন্ট হয়নি। সুতরাং এই সমস্ত স্থানগুলোতে কি হয়েছে, এখানে নুড়ি কাকর বালি প্রভৃতি জমে ভরাট হয়েছে। ঠিক আছে, এখানে জমে ভরাট হয়েছে। এবার যত ভারতীয় পাত আস্তে আস্তে এগিয়ে আসছে, এগিয়ে আসার ফলে কি হয়েছে, এই নুড়ি বালি কাকর গুলো আবার উত্থিত হয়েছে, সেটার নাম হয়েছে শিবালিক রেঞ্জ। ঠিক আছে, আমরা দুন ফরমেশন দেখবো যে দুন ফরমেশন কি হয়েছে, দেরাদুন বলা হয়। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যে শিবালিক যে বহি হিমালয়ের যে অংশটা, সেই অংশটা যে সমস্ত নদীগুলো নুড়ি কাকর বালি প্রবাহিত হয়ে কোথায় হিমালয়ের পাদদেশে এনে, বা মহিঘাতের যে পরবর্তী অংশটা বা বেঁচে থাকা যে অংশটা ছিল, সেই অংশটাতে যখন জমা হচ্ছিল, এবং পরবর্তীতে সেই জমে থাকা অংশগুলো থেকেই শিবালিকের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, শিবালিকের সৃষ্টি হয়েছে। তাহলে শিবালিকের গড় উচ্চতা আমরা বলতে পারি, শিবালিকের গড় উচ্চতা হচ্ছে গিয়ে 600 থেকে, গড় উচ্চতা 600 থেকে হচ্ছে গিয়ে 1500 মিটার, 600 থেকে 1500 মিটার। আর শিবালিকের এখানে হচ্ছে গিয়ে, শিবালিকের যে আছে, শিবালিকের উত্তর যে ঢাল, উত্তরের দিকে ঢাল মানে হিমালয়ের দিকে যে ঢাল, সেই ঢাল হচ্ছে গিয়ে তোমার মৃদু, মৃদু ঢাল, এবং দক্ষিণের যে ঢাল আছে, সেই ঢাল হচ্ছে গিয়ে তোমার তীক্ষ্ণ ঢাল, মানে যেটা প্লেন এরিয়ার দিকে যে ঢালটা আছে, সেটা হচ্ছে কি তোমার তীক্ষ্ণ ঢাল। এটা কেন হচ্ছে আমরা বলছি, এই যে শিবালিকের যে উত্তরের যে ঢালটা আছে, সেই ঢালে কিন্তু বিভিন্ন আমাদের দুন দেখা যায়, দেরাদুন আছে না, দুন মানে কি, দুন মানে হচ্ছে কি ভ্যালি, বা হচ্ছে গিয়ে অবনমিত স্থান। এখন এই দুন বা হচ্ছে কি তোমার সৃষ্টি হলো কিভাবে, এই দুনগুলো সৃষ্টি হলো কিভাবে, দেখো এই দুনগুলো সৃষ্টি হয়েছে, ধরো এটা হচ্ছে কি তোমার গ্রেটার হিমালয়, এটা গ্রেটার হিমালয় হয়ে গেল, তো ভালো করে করি, গ্রেটার হিমালয়, এটা গ্রেটার হিমালয়, এটা আছে কি তোমার লেজার হিমালয়, আর এটা আছে ধরো এখানে আছে শিবালিক হিমালয়, হয়েছে। এখন কি হয়েছে, এখন আমাদের বিভিন্ন যে নদ নদীগুলোর উৎস কোথায়, হয় হচ্ছে কি গ্রেটার হিমালয়, না হলে হচ্ছে কি তোমার আমাদের লেজার হিমালয়। এখন এখান থেকে এটা একটা তো এটা দীর্ঘকালীন প্রক্রিয়া, তো এখন এই দুটো রেঞ্জ আমার সৃষ্টি হয়ে গেছে, শিবালিকের উত্থান কিন্তু সেই সময় চলছে, শিবালিক আর কি সৃষ্টি হচ্ছে। এখন এই যে তোমার এই দুটো রেঞ্জ, এই দুটো রেঞ্জ থেকে কি বিভিন্ন নদী এখানে প্রবাহিত হতো। ঠিক আছে, নদী প্রবাহিত হয়ে কোথায় আসতো, নদী প্রবাহিত হয়ে ধরো এটা চলে যেত, চলে যেতে হচ্ছে কি তোমার যে বা অবশিষ্ট অংশটা তোমার শিবালিকের এখানে ছিল, যেটা মহিঘাটটা ছিল, সেখানে এসে জমা হতো। এবার দীর্ঘকালীন কি হয়েছে, দীর্ঘ সময় ধরে কি হয়েছে, ধরো এখানে শিবালিকের আস্তে আস্তে উত্থান হচ্ছে। তাহলে শিবালিকের যখন আস্তে আস্তে উত্থান হবে, শিবালিকের যখন আস্তে আস্তে উত্থান হবে, ঠিক আছে, তখন কি হবে, তখন এই যে নদীগুলো প্রবাহিত হয়েছে, এই নদীগুলো কি হবে, এই নদীগুলো শিবালিকের যে এই যে ঢাল, এই ঢালে কিন্তু আটকা পড়ে যাবে, প্রাইমারিলি আটকা পড়ে যাবে। এইবারে যখন আটকা পড়ে যাবে, তখন কি হবে, তখন হচ্ছে কি এই নদীগুলো কি নিয়ে আসছে, এই নদীগুলো এই যে তোমার যে দুটো রেঞ্জ আছে, এই দুটো রেঞ্জ থেকে নুড়ি গ্রাভেলস নিয়ে আসছে, পলি নিয়ে আসছে, এইগুলো এখানে আস্তে 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 কিন্তু জমা করতে থাকবে। ঠিক আছে, জমা করতে থাকবে, এটা দীর্ঘ সময় ধরে কিন্তু চলতে থাকবে। এবার একটা সময় এসে কি হবে, এখানে যে জলটা আছে, ধরো এখানে আস্তে 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 জলটা জমা হতে থাকবে, এবং একটা সার্টেন টাইমে এসে নদী কি করবে, ক্ষয় করে আবার কিন্তু বেরিয়ে যাবে। সুতরাং এখানে যে ডিপোজিশনটা হয়েছিল, সেই ডিপোজিশনটা কি হবে, সেই ডিপোজিশনটা আস্তে 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 থেকে যাবে, এখানে জমাট বন্ধ হয়ে থেকে যাবে, জমাট বন্ধ হয়ে। সুতরাং এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা দুন বা উপত্যকা বলি। ঠিক আছে, দুনব উপত্যকা বলি, সেই জন্য কি হচ্ছে, এদিকে ঢালটা, এদিকে থেকে ঢাল ছিল বেশি, কিন্তু যেহেতু তোমার হচ্ছে পলি বালি সঞ্চিত হয়ে এখানে কি সিমেন্টেশন প্রাপ্ত হয়ে পাললিক শিলা সৃষ্টি করেছে, এই জন্য কি হয়েছে, এখানে যে ভ্যালিটা, সেই ভ্যালিটা একটা তোমার হচ্ছে গিয়ে অবনমিত স্থানের সৃষ্টি করেছে, এইভাবে এটাকে বলা হয় দুন ফরমেশন। এবং পরবর্তীতে নদীগুলো কি হবে, এখানে আবার কেটে আবার তারা বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু আমাদের যে দুন, সেই দুনের সৃষ্টি হয়েছে। ঠিক আছে।
এইবারে আমরা চলে যাবো একটু পূর্ব, এটা শিবালিকের গেল। এবার আমরা চলে যাব উত্তর পূর্ব ভারতের দিকে। এটা একটু মন দিয়ে শুনবে, এখান থেকে কোশ্চেন অনেক আসে। তার আগে হিমালয়ের যে দুটো বেন্ড আছে সেই বেন্ডের কথা আমি বলে দিই। ঠিক আছে, যে হিমালয়ের দেখবে সিনেটেক্সিয়াল ব্যান্ড আছে। এটা কি? সিনট্যাক্সিয়াল ব্যান্ড বলা হয় এটাকে। কি বলা হচ্ছে? সিনট্যাক্সিয়াল ব্যান্ড। ঠিক আছে, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি সিনট্যাক্সিয়াল ব্যান্ড কি? সিনট্যাক্সিয়াল ব্যান্ড আর কিছুই না, ধরো যখন ভারতীয় পাত কি হয়েছিল, যখন ভারতীয় পাত ইউরেশীয় প্লেটকে যখন ধাক্কা মারে, কি হয়েছিল ধাক্কা মারার সময় যে জায়গাগুলো হচ্ছে গিয়ে নরম ছিল, বা যে জায়গাগুলোর তোমার হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে যে জায়গাগুলোতে প্রতিরোধ করার ক্ষমতা ছিল না, সেই জায়গাগুলো থেকে পলি ডিস্ট্রিবিউট হয়ে যায়, অন্যদিকে ডিস্ট্রিবিউট হয়ে যায়, ছড়িয়ে যায়। এবং সেই ছড়িয়ে যাওয়া যে অংশগুলো ছিল, সেই ছড়িয়ে যাওয়া অংশগুলো থেকে কিছু সৃষ্টি হয়, সেই ছড়িয়ে যাওয়া অংশগুলো থেকে সৃষ্টি হয় যে ব্যান্ডের, সেই ব্যান্ডের। এবং জিনিসটা দেখো কি হয়েছিল, জিনিসটা হচ্ছে কি, আমরা যদি দেখি যে সিনট্যাক্সিয়াল ব্যান্ড কি, ব্যান্ড মানে বাঁক। এখন যদি আমরা হিমালয় দেখি কিরকম পাবো, হিমালয়ের যদি আমরা এক্সটেনশন দেখি, দেখবে এটা বৃত্তচাপের মতো গেছে, এখান থেকে ঠিক আবার কিছু অংশ এদিকটাই নেমে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কি গ্রেটার হিমালয়, গ্রেটার হিমালয়। এদিকে আছে তোমার হচ্ছে কি এদিকটা আছে কি পাকিস্তানের দিয়ে চলে গেছে সুলেমান, কিরহার। এখানে কি একটা রেঞ্জের কথা যখন প্রথম দিন পড়েছিলাম কি বলেছিলাম, এটা হচ্ছে সুলেমান, সুলেমান। আর এদিকটা হচ্ছে কিরহা, কি কিরহা। আর এটাকে বলা হয়, এদিকটাকে বলা হয় পূর্বাচল, ভারত উত্তর দক্ষিণ পূর্বাচল। এখন কি হয়েছে, এখন ধরো ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি ভারত, ভারত তো মুভমেন্ট করে ভারতীয় প্লেট কার দিকে যাচ্ছিল, ইউরোপীয় পাতের দিকে। ইউরোপীয় পাতের দিকে যখন ধাক্কা মারে, এখানে ধরো ইউরোপীয় পাত আছে, ধাক্কা মারে, তাহলে এই সমস্ত জায়গাতেই ভারতীয় যদি সীমানা দেখো, ভারতের যদি ল্যান্ডের সীমানা দেখো, এই পর্যন্ত দেখবে এটাই। এদিক থেকে যদি আমি দেখি ভারতের সীমানা, তাহলে এখান থেকে এইভাবে শুরু হবে, এরকম ভাবে, ঠিক এরকম আছে। তাহলে আমি যদি ধরি যে ভারতের এইটুকু ভারতীয় প্লেট, এবার ভারতীয় প্লেট আরো সমুদ্রের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে ভারতীয় প্লেটের যদি আমরা বেষ্টিতে দেখি, তাহলে প্লেটের দেখো কোথায় বেন্ডটা নিয়েছে, যেখানে প্লেট গুলো শেষ হয়েছে, প্লেট মার্জিন বরাবর বা প্লেটের সীমান্ত বরাবর। ঠিক আছে, সেইখানে মার্জিন নিয়েছে, এখানে নিয়েছে। আর দেখো এখানে নিয়েছে মার্জিন। তার মানে যখন এই টোটাল ভারতীয় পার্টসটা ইউরেশীয় প্লেটকে ধাক্কা মারে, ধাক্কার ফলে কি হয়, এখানে যে গ্রেট হিমালয়ান রেঞ্জের সৃষ্টি হয়। কিন্তু এই যে দুই পাশে কি হয়েছে, দুই পাশে এই অঞ্চলের তুলনায় চাপ কম ছিল। চাপ কম থাকার ফলে কি হয়েছিল, যখন সেডিমেন্ট, তখন হচ্ছে কি তোমার যে পলিটা বা পললটার থেকে বা পাললিক শিলাটার থেকে যখন ফরমেশন হচ্ছিল হিমালয় পাহাড়, তখন কিছু অংশ চাপ সহ্য করতে, মানে তোমার চাপ সহ্য করতে না পেরে কি হয়েছে, এদিকে আস্তে আস্তে বেঁকে গেছে। তার মানে এই দুর্বল স্থান বরাবর কিন্তু এদিক দিয়ে বেঁকে গেছে, উত্তর এবং দক্ষিণে বেঁকে গেছে, এদিকে চলে এসছে এবং এই দিকে চলে এসছে সুলেমান, কিরহার। এদিকে আছে পূর্বাঞ্চল, আমরা আসছি কি কিগুলো আছে পরপর। ঠিক আছে, এই যে বেন্ড, এই দুটো বেন্ড, এই বেন্ডটা কোথায় হয়েছে না, এখানে হচ্ছে গিয়ে নামচা বারোয়া আছে, আমরা জানি নামচা বারোয়া, এই নামচা বারোয়া এখানে আছে, আর এখানে নাগা পর্বত, মানে দুটো পয়েন্ট আছে। দুটো পয়েন্টে কি আছে, এখানে ম্যাক্সিমাম প্রেসার পড়েছে আর এখানে ম্যাক্সিমাম প্রেসার পড়েছে। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রেসার পড়ার ফলে কি হয়েছে, ম্যাক্সিমাম প্রেসার পড়ে কিন্তু এই অঞ্চলগুলো তুলনামূলক, কম প্রেসার পড়েছে। কম প্রেসার পড়ার কারণেই যে সমস্ত তেথিস সাগরের পলিগুলো ছিল, সেগুলো এই সাইড দিয়ে আস্তে আস্তে বেড়ে যায়। টেস্টটা তোমরা করতে পারো বাড়িতে। ঠিক আছে, দেখবে এই জিনিসটা হবে। ঠিক আছে, সুতরাং এই যে ব্যান্ড, এই দুটোকে ব্যান্ডকে বলা হয় সিনট্যাক্সিয়াল ব্যান্ড, এই যে ব্যান্ড। ঠিক আছে, এখন আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম পূর্বাঞ্চল বা পূর্বাঞ্চলও বলা হয়। তাহলে আমরা বলতে পারি সিনট্যাক্সিয়াল ব্যান্ড হচ্ছে কি তোমার হিমালয় দুদিকে আছে, ওয়েস্টার্ন সিনট্যাক্সিয়াল ব্যান্ড আর হচ্ছে কি তোমার
ইস্টার্ন সিনোডেক্সেল ব্যান্ড। ওয়েস্টার্নের পার্টটা আমরা পড়বো না, ওটা পাকিস্তানের দিকে আছে, যেহেতু আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে স্টেট গুলো আছে, যেমন নাগা আছে, মিজোরাম আছে, সেগুলো আমরা কিন্তু পড়বো। ঠিক আছে, সুতরাং আমরা নর্থ ইস্টের দিকটা পড়বো, যেহেতু আমাদের সেটা ইন্ডিয়ার মধ্যে আছে, সেজন্য সুতরাং সেটা আমাদেরকে পড়তে হবে। এখন আমরা বলছি যে সিনট্যাক্সিয়াল ব্যান্ডের ফলে হিমালয়ের কিছু পর্বত শ্রেণী হচ্ছে কি তোমার উত্তর এবং দক্ষিণে ভারতের পূর্ব দিকে বিস্তৃত হয়েছে, সেটাকেই বলা হয় পূর্বাঞ্চল বা পূর্বাঞ্চল। এবার এখানে দেখো পরপর যে তোমার হচ্ছে কি ছবিটা একটু করে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে পূর্বাঞ্চলে আমি কি বলেছি, যে উত্তর এবং দক্ষিণে বিস্তৃত কিছু সমান্তরাল পর্বত শ্রেণী। তাহলে পর্বত শ্রেণীগুলো কিরকম থাকবে দেখো, এটা যদি তোমার এটা গ্রেটার যদি হিমালয় হয়, আচ্ছা আমি এদিক থেকে বলছি, তাহলে মাঝখানে হবে। আমি ধরলাম এটা গ্রেটার হিমালয়, এখানে শেষ হয়ে গেছে। এটা হচ্ছে কি তোমার নামচা বারোয়া, এখানে শেষ হয়ে গেছে। এইটা অরুণাচল প্রদেশ। এইখান থেকে আমার কিন্তু উত্তর এবং দক্ষিণে যে রেঞ্জ গুলো, সেই রেঞ্জ গুলো কিন্তু শুরু হবে। তাহলে প্রথমেই একটা রেঞ্জ থাকবে, এই রেঞ্জ, এরকম একটা রেঞ্জ থাকবে। এটাকে আমরা বলছি তোমার, অরুণাচল প্রদেশে, সেটা হচ্ছে পাটকই ভূম। কি বলছি? পাটকই ভূম। তাহলে এটাই কি বলছি। আর মনে রাখবে পাটকই ভূম কোথায় আছে? পাটকই ভূম কোথায় আছে? অরুণাচল প্রদেশে। আর এই যে তোমার হচ্ছে ইয়েটা, এই পাটকই বুম যে হচ্ছে গিয়ে, সেই পাটকই বুম অরুণাচল প্রদেশের সাথে মায়ানমারের একটা প্রাকৃতিক সীমা সৃষ্টি করছে। কার সাথে? তাহলে এই যে পাটকই বুম কার সাথে? ভারত এবং মায়ানমার। কি বলতে পারি? ভারত এবং প্লাস মায়ানমার। তাহলে এখানে একটা কোশ্চেন হয়ে গেল তো, যে ভারত এবং মায়ানমারের মধ্যে কোন শ্রেণীটা হচ্ছে কি তোমার প্রাকৃতিক বাউন্ডারি কাজ করছে। তাহলে এটা হয়ে গেল তোমার পাঁচকই বুম। ঠিক আছে, পরে ঠিক আছে আরেকটা আছে কি নাগা পাহাড়, এর পরেই ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে নাগা পাহাড়। কি পাহাড় বলছি? নাগা পাহাড়। নাগা পাহাড় কেন বলছি না, এটা হচ্ছে কি নাগাল্যান্ড দিয়ে বেষ্টিত হয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি তোমার নাগা পাহাড়। ঠিক আছে, নাগা পাহাড়। এখন নাগা পাহাড়ের একটি তোমার সর্বোচ্চ শৃঙ্গ আছে, তার নাম হচ্ছে গিয়ে সোরামতি। মনে রাখবে, এটা পরীক্ষাতে আসে। সোরামতি। কি বললাম? নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গিয়ে সোরামতি। ঠিক আছে, এখন এখন নাগা পাহাড়ে, তাহলে আমি কি বললাম, এখানে নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গিয়ে নাগা পাহাড়, সোরামতি হয়েছে, সোরামতি। এখন এই যে নাগা পাহাড় নাগাল্যান্ডে আছে, এর দক্ষিণের যে ইয়েটা, দক্ষিণের যে অংশটা, এই যে নাগা পাহাড়ের দক্ষিণের যে অংশটা, সেটাকে আমরা বলছি তোমার হচ্ছে গিয়ে তোমার কোহিমা পাহাড়। কি? এই যে দক্ষিণের যে অংশটা, এটাকে আমরা বলছি কোহিমা পাহাড়। এখন এই কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গিয়ে জাপফু। মনে রাখবে, এটা একটা নাগাল্যান্ডের মধ্যেই আছে। এই পর্বতশ্রেণীটা নাগাল্যান্ডের মধ্যে আছে। এর উত্তর দিকের অংশটা বলছে নাগা পাহাড়, এবং দক্ষিণের দিকের অংশটাকে কোহিমা পাহাড়। কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গিয়ে তোমার জাভ্য, এবং নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গিয়ে সোরামতি। ঠিক আছে, এরপরে আছে যে তোমার মণিপুর পাহাড়। ঠিক এর নিচেই আছে গিয়ে মণিপুর পাহাড়। ঠিক আছে, ঠিক এর নিচে আছে মণিপুর পাহাড়। মণিপুরে আছে, তাই এটাকে বলছে মণিপুর পাহাড়। মণিপুর পাহাড়ের ঠিক নিচে আছে মিজো পাহাড়। এটা হচ্ছে কি মণিপুর পাহাড়ই বলতে পারি, বা মণিপুর পাহাড়। এখন মণিপুরের ঠিক নিচে আছে মিজো পাহাড়। কি আছে? মিজো পাহাড়, মিজোরামে, বুঝলে তো? এটা হচ্ছে গিয়ে মিজো পাহাড়। এখন মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি না, মিজো পাহাড়ের তার আগে হচ্ছে কি, মিজো পাহাড়ের আগের নাম ছিল লুসাই পাহাড়। লুসাই, মনে রাখবে, লুসাই। মিজো পাহাড়ের আগের নাম হচ্ছে লুসাই। ঠিক আছে, মিজো পাহাড়ের তোমার হচ্ছে কি সর্বোচ্চ শৃঙ্গ যেটাকে বলছে নৌ জুয়ার রাজ, যেটা বলছে, বা ব্লু মাউন্টেন বলা হয়, ওটাকে ব্লু মাউন্টেনও বলা হয়। ব্লু মাউন্টেন লিখো।
ব্লু মাউন্টেন। এটাকে নং কি বলছে, নং টু আর না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি তোমার, এরপরে এরপরে তোমার আরো তুমি দেখতে পাবে, এরপরে যদি তুমি আরো দক্ষিণে যাও, আরো দক্ষিণে যদি যাও, দক্ষিণে গেলে তুমি ত্রিপুরা পাহাড় পাবে, এখানে ত্রিপুরা পাহাড় পাবে, ত্রিপুরা পাহাড়, ত্রিপুরা পাহাড়। আরো যদি দক্ষিণে যাও তাহলে কিন্তু পাবে ত্রিপুরা পাহাড়। এখন এখানে আরেকটা শ্রেণী আছে, আমি কি বললাম যে লেজার হিমালয় আমরা যখন পড়েছিলাম, লেজার হিমালয় যখন হচ্ছে কি তোমার যাচ্ছিল, তখন অরুণাচল প্রদেশ দিয়ে একটা সিকোয়েন্স বানিয়েছিল। সিকোয়েন্স গুলো কি কি, জাফলা, মেরি, আবহর, মিসমি। কি যদি করি, এখানে যদি করি তাহলে কি হবে, আচ্ছা এটা এই দিক থেকে আরো এক্সটেন্ড করে দিলাম, তাহলে এটা অরুণাচল প্রদেশের মধ্যেই হবে। তাহলে কি হবে, জাফলা, মিরি, আবহর আর মিসমি। তাহলে এগুলো হবে জাফলা, মিরি, আবহর, মিসমি। তাহলে এটা হচ্ছে কি ডাফলা, জাফলা, মিরি, সরি ডাফলা, হ্যাঁ ডাফলা, মিরি, আবহর আর মিসমি। আবহর বা আবহরও বলা হয়, আবহর আর আবহর আর একটা মিসমি, মিসমি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমার কিসের, এগুলো লেজার হিমালয়ের পার্ট ছিল। এখন যদি তুমি মেঘালয়ে চলে আসো, মেঘালয় যদি চলে আসো, মেঘালয় পরপর তিনটে শ্রেণী পাবে। কি পাবে মেঘালয়, মেঘালয় তিনটে শ্রেণী পাবে। মেঘালয় কি কি তিনটে শ্রেণী পাবে, গারো, খাসি আর জয়ন্তিয়া। গারো, খাসি, জয়ন্তিয়া, এই তিনটি। এই পর্যন্ত ক্লিয়ার তো, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, ছবিটা করে নিতে পারো, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এই যে ভাগগুলো আমরা পড়লাম, যে ভাগগুলো উচ্চ হিমালয়, তারপর হচ্ছে কি তোমার লেজার হিমালয়, আউটার হিমালয় বা বহি হিমালয়, এগুলো হচ্ছে কি তোমার আমার পূর্ব এবং পশ্চিমে দৈর্ঘ্য বরাবর যে হচ্ছে কি ভাগ, সেই দৈর্ঘ্য বরাবর ভাগ। এইবারে আমাদের হচ্ছে কি বিভিন্ন ভৌগোলিকগণ বিভিন্ন রকম ভাগে ভাগ করেছেন। ঠিক আছে, স্পিচ স্পিচ এটার যে একরকম ভাবে ভাগ করেছেন, তারপরে বুরাট এক ধরনের ভাগ করেছেন। ঠিক আছে, এর পরের যে ভাগটা সেটা আমরা পড়বো হচ্ছে কি তোমার প্রস্থ বরাবর যে ভাগ, সেই ভাগ। এখন যেগুলো আলোচনা করলাম, এই যে এই জিনিসগুলো এবার ঘুরিয়ে ফিরিয়ে আসবে। ঠিক আছে, আমরা শুধু ভাগটা হচ্ছে কি প্রস্থ বরাবর, যেমন লেন্থ বরাবর একটা দৈর্ঘ্য বরাবর করলাম, এইভাবে বিস্তৃত হয়েছে, এইভাবে বিস্তৃত হয়েছে, এইভাবে বিস্তৃত হয়েছে, এইভাবে বিস্তৃত হয়েছে, এটা কি, এটা লেন্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর। এবার আমরা ভাগটা করব প্রস্থ বরাবর যে ভাগ, সেই ভাগটা করব। প্রস্থ বরাবর আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা হচ্ছে পশ্চিম হিমালয়, একটা মধ্য হিমালয়, আর একটা হচ্ছে কি পূর্ব হিমালয়। পূর্ব হিমালয় যে এত কিছু আলোচনা করলাম, এটা হচ্ছে কি সবই কিন্তু পূর্ব হিমালয়ে, যে সমস্ত ছবি টবিগুলো করলাম সেগুলো সমস্ত হচ্ছে পূর্ব হিমালয় এবং পূর্বাঞ্চলে। ঠিক আছে, এই যে এটাও কিন্তু পূর্ব হিমালয়ের পার্ট, এই যে ভাগটা যেটা করলাম এটাও হচ্ছে কি পূর্ব হিমালয়ের পার্ট। এখন আমরা যদি প্রস্থ বরাবর ভাগটা করি, প্রস্থ বরাবর ভাগ করলে কি হবে, প্রস্থ বরাবর যদি আমরা ভাগ করি তাহলে আমরা সেক্ষেত্রে সে জায়গায় পাবো তিনটে। তিনটে কি কি পাবো, দেখো তিনটে পাবো, একটা হচ্ছে পশ্চিম হিমালয়, একটা মধ্য হিমালয়, আর একটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল হিমালয় যেটা বলি। যদি প্রস্থ বরাবর আমরা ভাগটা করি তাহলে একে পাবো কি পশ্চিম হিমালয়,
এবার পশ্চিম হিমালয়েরও ভাগ আছে। পশ্চিম হিমালয়ের কি ভাগ আছে? পশ্চিম হিমালয়ের তিনটে ভাগ আছে। একটা হচ্ছে কি তোমার জম্মু অ্যান্ড কাশ্মীর হিমালয়, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে, বা কাশ্মীর হিমালয়, জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে। কাশ্মীর হিমালয়, সরি এটা কাশ্মীর হিমালয় লিখলেই ভালো হবে, কাশ্মীর হিমালয়, কাশ্মীর হিমালয়। তারপরে আছে কি হিমাচল হিমালয়, হিমাচল প্রদেশে যেটা আছে সেই জন্য সেটাকে বলছি হিমাচল। ওই হিমাচলের সাথে কিন্তু ভুলিও না, হিমাচল প্রদেশে যেটা আছে সেটাকে বলছি আমরা হিমাচল হিমালয়। এটার মধ্যে তুমি বিভিন্ন রেঞ্জ দেখতে পারো, এটার মধ্যে তুমি গ্রেটারও পাবে, লেজারও পাবে, আবার বই হিমালয় পাবে। তিন হচ্ছে কি তোমার কুমায়ুন হিমালয়, কুমায়ুন হিমালয়, ঠিক আছে, কুমায়ুন হিমালয়। 2 নম্বরে যদি আমরা ভাগ করি, 2 নম্বরে ভাগ করবো মধ্য হিমালয়। মধ্য হিমালয়ের মধ্যে আমরা কি পাবো না, মধ্য হিমালয়ে যেটা নেপালের মধ্যে আছে সেটাকে আমরা বলছি, নেপালের মধ্যে যেটা আছে সেটাকে আমরা বলছি মধ্য হিমালয়। আর এটা হচ্ছে কি তোমার আসাম, সরি এটা পূর্ব হিমালয়, লিখো পূর্ব হিমালয়, পূর্ব হিমালয়, ঠিক আছে, পূর্ব হিমালয়। বা এটাকে আসাম হিমালয় বলে, অসুবিধা নেই, এটাকে আসাম হিমালয় বলা হয়। আসাম হিমালয় বলা হয়। এখন কিছু আলোচনা করি কাশ্মীর হিমালয় বা পশ্চিম হিমালয়ের যে কাশ্মীর হিমালয় আছে সেই কাশ্মীর হিমালয়টি, ঠিক আছে। এখন পশ্চিম যে হিমালয়টা সেটা কোথা, এটা অ্যাকচুয়ালি ভাগগুলো করা হয়েছে অন ব্রড ডিভিশন, যেগুলো এগুলো বিশেষ করে নদী উপত্যকার উপর ভিত্তি করে ভাগগুলো করা হয়েছে, ঠিক আছে। হ্যান্ডি বুরাটের কথা বলো বা আমাদের ভারতীয় জিওলজিস্ট বলো, হচ্ছে কি তোমার এসপি চ্যাটার্জি, ঠিক আছে, ওনারা এই ভাগগুলো কিন্তু বিভিন্ন সময়ে করেছিলেন। এই ভাগটা কিন্তু কারোরই নয়, এগুলো হচ্ছে কি বিভিন্ন জন বিভিন্ন যে ভাগগুলো দেওয়ার পর একটা ব্রড ডিভিশন করা হয়েছে। তাহলে পশ্চিম হিমালয় আমরা বলতে পারি যে পশ্চিম হিমালয়ের লেন্থ হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি 880 কিলোমিটার, 880 কিলোমিটার, 880 কিলোমিটার। এটা সিন্ধু নদী থেকে, সিন্ধু থেকে কালী, কালী নদী কোথায় আছে, ঠিক নেপালের বাউন্ডারিতে, সিন্ধু থেকে কালী অব্দি বিস্তৃত। তাহলে পশ্চিম হিমালয়কে যদি আমরা বলি যে পশ্চিম হিমালয় কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত হয়েছে, মনে রাখবে পশ্চিম হিমালয় সিন্ধু থেকে কালী নদী পর্যন্ত বিস্তৃত হয়েছে। এখন এটাকে তিনটে ভাগে ভাগ করছে, এটা কাশ্মীর, একটা হিমাচল, একটা হচ্ছে কুমায়ুন হিমালয়, ঠিক আছে। প্রথমে আসবে যে কাশ্মীর হিমালয়। না, কাশ্মীরে যে সমস্ত হিমালয়ান যে রেঞ্জ গুলো আমরা প্রস্থ বরাবর দেখতে পাই সেটাকে আমরা বলছি তোমার কাশ্মীর হিমালয়। এখানে মেনলি দুটো রেঞ্জ দেখতে পাচ্ছি আমরা, মেনলি হচ্ছে কি দুটো রেঞ্জ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি একটা তোমার হচ্ছে গিয়ে যেটা আমরা বলছি কি লেজার হিমালয়, লেজার হিমালয়ান রেঞ্জ, আরেকটা হচ্ছে কি তোমার বই হিমালয়ান রেঞ্জ, কিছু অংশ দেখা যায় বই হিমালয়। এই দুটো রেঞ্জ কিন্তু কাশ্মীর হিমালয়ের মধ্যে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন কাশ্মীর হিমালয়ের আমরা যদি ধরে নিই যে এখানটার গড় উচ্চতা কত, না এখানে পাহাড়ি অঞ্চলের যে গড় উচ্চতা সেটা হচ্ছে কি 3000 মিটার, ঠিক আছে। এর উত্তরে কি আছে, কাশ্মীর হিমালয়ের উত্তর আছে তোমার কারাকোরাম, ঠিক আছে। তাহলে আমরা কি এখানে দেখতে পাবো কাশ্মীর হিমালয়, এটা একটা বৈশিষ্ট্য গেল। 2 নম্বরে আমরা বলতে পারি এর গড় উচ্চতা, আচ্ছা আমি আগেও বলছি যে এখন গিরিপথ গুলো আলোচনা করব না, গিরিপথ আলোচনা করলে গুলিয়ে যাবে, ঠিক আছে। দেখবে যখন পিরপাঞ্জাল রেঞ্জের কথা বলবো তখন গুলিয়ে যাবে, আবার যখন লেজার হিমালয়ান বলবো তখনও গুলিয়ে যাবে, গ্রেটার হিমালয়ের কথা বললে গুলিয়ে যাবে। পরের ক্লাসে আমরা গিরিপথ গুলো শুধুমাত্র আলোচনা করব যাতে মনে থাকে, ঠিক আছে, কারণ ওগুলো মনে রাখা যায়। তাহলে গড় উচ্চতা আমরা বলতে পারি এটা 3000 মিটার। এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি তোমার গভীর উপত্যকা দেখা যায়, তারপরে হচ্ছে কি তোমার বরফ মুক্ত শৃঙ্গ দেখা যায়, বরফ মুক্ত শৃঙ্গ দেখা যায়, বরফযুক্ত, সরি বরফযুক্ত, বরফ মুক্ত নয়, বরফযুক্ত মানে বরফ থাকবে, কাশ্মীরে তো বরফ পড়ে, সুতরাং বরফযুক্ত শৃঙ্গ এখানে কিন্তু দেখা যায়। হয়েছে, ইন্টারলকিং স্পাত দেখা যায়,
ঠিক আছে, এর উত্তরে কি আছে, উত্তরে কারাকোরাম আছে, ব্যাস। আর এখানে কিছু সেরকম পড়ার দরকার নেই, এখানে পাঞ্জাব রেঞ্জের বিভিন্ন রেঞ্জ আছে, সেগুলো একবার দেখে নেবে। এবার আছে কি তোমার হিমাচল হিমালয়। হিমাচল হিমালয় কি মনে রাখবে, হিমাচল যে হিমালয় আছে, হিমাচল যে হিমালয়, সেই হিমাচল হিমালয়ে আমার হিমালয়ের যে তিনটে রেঞ্জ, সেই তিনটে রেঞ্জেই কিন্তু দেখা যায়। তাহলে হিমাচল যে হিমালয়ে, সেই হিমাচল হিমালয়ে কিন্তু তিনটে রেঞ্জেই দেখা যায়। কি তাহলে আমরা বলতে পারি যে হিমাচল, হিমাচল প্রদেশ দিয়ে, হিমাচল প্রদেশ দিয়ে যে হিমালয়ের যে অংশটা আছে সেটাকে আমরা বলছি হিমাচল হিমালয়। এখানে কি, এখানে উচ্চ, মধ্য এবং বহি হিমালয়, তিনটে হিমালয় কিন্তু একসাথে দেখা যাচ্ছে। আর এখানে বিশেষ বিশেষ কিছু উল্লেখযোগ্য উপত্যকা, যেমন কি, যেমন কুলু ভ্যালি, কাংড়া ভ্যালি, লাহুল ভ্যালি, স্পিতি ভ্যালি, এগুলো লিখে রাখো। হিমাচল হিমালয়ের কি বৈশিষ্ট্য প্রধান, যে এখানে তিনটে রেঞ্জেই দেখা যায়। কি তিনটে রেঞ্জ হচ্ছে কি তোমার, আমরা জানি একটা হচ্ছে উচ্চ, আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে লেজার বা মধ্য, আর এটা হচ্ছে গিয়ে বহি হিমালয়। এই তিনটে রেঞ্জেই দেখা যায়। তারপরে 2 নম্বর বলতে পারি যে এখানে হচ্ছে কুলু, লাহুল, কাংড়া, স্পিতি, এই যে ভ্যালিগুলো, এই ভ্যালিগুলো কিন্তু দেখা যায়। এছাড়া জজিলা, রোটাং পাস, ওগুলো পাস আমরা যাবো না, পাস আমরা পরে আলোচনা করবো পাশে, ঠিক আছে। তাহলে এই সমস্ত উপত্যকাগুলো কিন্তু দেখা যায়। আর হচ্ছে কি তোমার এখানে আমরা পরে চলে যাব, সেটা হচ্ছে কি তোমার কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয় কি, কুমায়ুন হিমালয় হচ্ছে উত্তরাখণ্ডের যে রেঞ্জটা আছে সেটাকে বলছে কুমায়ুন হিমালয়। এখন কুমায়ুন হিমালয়ের দুটো ভাগ, কি ভাগ আছে, কুমায়ুন হিমালয়কে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি তোমার উত্তরাখণ্ডে বেষ্টিত হয়েছে শতদ্রু থেকে কালী নদী, এটা তোমরা আগের দিন আমি বলেছিলাম। এর পশ্চিম দিকে হচ্ছে গাড়োয়াল হিমালয় এবং পূর্ব দিকে কুমায়ুন। তার মানে হচ্ছে কি, আমি যদি ভাগটা করি, ঠিক আছে, ভাগটা করি এরকম, উত্তরাখণ্ডে যদি ভাগটা করি, তাহলে এর পশ্চিম দিকের যে অংশটা, সেটাকে আমরা বলছি গাড়োয়াল হিমালয়। এখানেই হচ্ছে কি তোমার বিভিন্ন যমুনেত্রী, গঙ্গোত্রী, ঠিক আছে, এগুলো সব গাড়োয়াল হিমালয়। এবং এই দিকটা হচ্ছে কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয় আমরা দুটো ভাগে ভাগ করছি, ঠিক আছে। এখানের যে নন্দা দেবী, কামেট, তারপর বিভিন্ন হ্রদ, যেমন নৈনিতাল, সাততাল, ভীমতাল, নকুচিয়া তাল, ঠিক আছে, এইখানে যে প্রাকৃতিক যে হ্রদ গুলো, সেগুলো কিন্তু কুমায়ুন হিমালয়ে দেখা যায়। এই যে কেদারনাথ, বদ্রীনাথ, তোমার ত্রিশূল, ঠিক আছে, এগুলো সব কিন্তু হচ্ছে কি কুমায়ুন হিমালয়ের পার্ট। তাহলে এগুলো যেন গুলিয়ে না যায়, একটার সাথে একটা কিন্তু গুলিয়ে না যায়, ঠিক আছে। আর কুমায়ুন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গকে, কুমায়ুন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে, এখানে হচ্ছে নন্দা দেবী, নন্দা দেবী। আর সেকেন্ড হচ্ছে কামেট। হুমায়ুন হিমালয়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে নন্দা দেবী, এই নন্দা দেবী। তারপরে হচ্ছে কি তোমার কামেট, কামেট, ঠিক আছে। পাস গুলো বলছি পরে। আর হচ্ছে কি আরেকটা এখানে রেঞ্জ আছে নাগটিব্বা রেঞ্জ। আমি কি বললাম, নাগটিব্বা রেঞ্জ কোনটা বলছি, যেটা হচ্ছে গিয়ে তোমার উত্তরাখণ্ডের সাথে, যেটা নেপালের বর্ডারে যে রেঞ্জটা আছে, সেটা হচ্ছে গিয়ে নাগটিব্বা রেঞ্জ, সেটাকে আমরা বলছি নাগটিব্বা রেঞ্জ। এরপরে আছে সেন্ট্রাল বা মধ্য হিমালয়। হ্যাঁ, সেন্ট্রাল বা মধ্য হিমালয়টা বেশিরভাগটাই যখন আমরা নেপাল হিমালয় আমরা আলোচনা করলাম, ঠিক আছে, নেপাল হিমালয় আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে পশ্চিম হিমালয়। হলো, তাহলে এবার আছে কি তোমার সেন্ট্রাল হিমালয়। সেন্ট্রাল হিমালয়ের বিস্তৃতি হচ্ছে কোথা, সেন্ট্রাল হিমালয়ের বিস্তৃতি আমার হবে কালী থেকে তিস্তা নদী পর্যন্ত, মোট হচ্ছে 800 কিলোমিটার। তাহলে মধ্য হিমালয় যদি আমরা ভাগ করি, মধ্য হিমালয় কি হবে, বা সেন্ট্রাল হিমালয় নেপালের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে, নেপালের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে। টোটাল লেন্থ হচ্ছে কি এর 800 কিলোমিটার, 800 কিলোমিটারের লেন্থ। আর এটা হচ্ছে কি তোমার কত থেকে কত হয়েছে না, কালী নদী থেকে, কালী নদী থেকে তিস্তা পর্যন্ত, তিস্তা নদী পর্যন্ত বিস্তৃত, কালী থেকে তিস্তা নদী পর্যন্ত বিস্তৃত। বেশিরভাগ সেন্ট্রাল হিমালয় মনে রাখবে, সেন্ট্রাল হিমালয়ে যে যত বড় বড় যে পর্বত শৃঙ্গ বলে, যেমন মাউন্ট এভারেস্ট বলো, কাঞ্চনজঙ্ঘা বলো, মা কালু বলো, অন্নপূর্ণা বলো, তারপর হচ্ছে গিয়ে গোসাই থান বলো, ধৌলাগিরি বলো, এগুলো সব হচ্ছে কি তোমার মধ্য হিমালয়। কারণ যখন সৃষ্টি হয়, এই হিমালয় পর্বতমালা যখন সৃষ্টি হচ্ছিল, প্রেসারটা সব থেকে বেশি এসেছিল মাঝখানে যে নেপাল যে সারাউন্ডিং এরিয়াটা আছে, সেই এরিয়াটার উপর, ঠিক আছে। এবং মনে করা হয় যে এই অঞ্চলটা, টেথিস সাগরের এই অঞ্চলটা
একটা কোশ্চেন জানতেই পারে যে মাউন্ট এভারেস্ট ওখানে নেপালে কেন অবস্থিত, ঠিক আছে? বা বেশিরভাগ আমরা যদি পর্যটনের কাঞ্চনজঙ্ঘা বলো, তারপর হচ্ছে কি বেশিরভাগ মানে উঁচু উঁচু যেগুলো পিক গুলো, অন্নপূর্ণা বলো, মাকালু বলো, এগুলো সব হচ্ছে কি মধ্য হিমালয়ের অংশ। কারণ ঠিক ঠিক এটা হচ্ছে গিয়ে তেথিস সাগরের মাঝখানের অংশ, তেথিস সাগরের মাঝখানের অংশ, যেখানে হচ্ছে গিয়ে সব থেকে বেশি ডেপথ ছিল, এবং সব থেকে বেশি ডেপথ থাকার কারণে সেখানে সব থেকে বেশি তোমার পলির ডিপোজিশন হয়েছিল। তার ফলে কি হচ্ছে, সব থেকে সাগরের সব থেকে তলার অংশটাই তো সব থেকে ওপরে যাবে, সব থেকে ওপরে যাবে। সুতরাং মধ্য হিমালয়ের মধ্যেই তোমার হচ্ছে সর্বোচ্চ যে পর্বত শৃঙ্গগুলো বা উঁচু উঁচু যে পর্বত শৃঙ্গগুলো, সেগুলো কিন্তু সব মধ্য হিমালয়ের মধ্যেই অবস্থিত। যে ধরে নাও মাউন্ট এভারেস্ট কোথায়, মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, ঠিক আছে? তারপর হচ্ছে কি তোমার আহ আহ তোমার হচ্ছে গিয়ে মাকালু বলো, অন্নপূর্ণা বলো, গোসাই থান বলো, ধৌলাগিরি বলো, তাহলে কয়েকটা আমি লিখে দিচ্ছি, দেখো গোসাই থান, অন্নপূর্ণা। যদি জিজ্ঞাসা করে অন্নপূর্ণা কোথায়, তখন বলবেন নেপালে বা মধ্য হিমালয়ে। অন্নপূর্ণা, গোসাই থান, মাকালু, ঠিক আছে? মাকালু, এগুলো হচ্ছে। তারপরে এভারেস্ট যোগ করতে পারো, ঠিক আছে? কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, ধৌলাগিরি, একটা লিখে রাখো ধৌলাগিরি, এগুলো হচ্ছে কি সব মধ্য হিমালয় বা নেপাল হিমালয়ের অন্তর্গত। এবার আছে কি পূর্ব হিমালয়, এগুলো ছোট ছোট পূর্ব হিমালয়, বাকিগুলো এবার তোমরা দেখে নেবে তাহলেই হবে। পূর্ব হিমালয় কি আছে, এটা আগেবারে কোশ্চেন দিয়েছিল পূর্ব হিমালয়ের প্রস্থ কত, এরকম একটা কিছু কোশ্চেন ছিল, পূর্ব হিমালয়ের প্রস্থ কত দিয়েছিল। এখন পূর্ব হিমালয়কে আসাম হিমালয় বলা হয়, এটার লেন্থ হচ্ছে গিয়ে 720 কিলোমিটার। এটা তিস্তা থেকে ব্রহ্মপুত্রের যে গড়, কোথায়, এটার লেন্থ হচ্ছে 720 কিলোমিটার। এটার বিস্তৃতি হচ্ছে কি তিস্তা, তাহলে এটা তিস্তাতে শেষ হয়েছে, তিস্তা নদীতে শেষ হয়েছে, তাহলে এটার বিস্তৃত হবে তিস্তা নদী থেকে, তিস্তা থেকে ব্রহ্মপুত্রের যে আছে গিরিখাত আছে, সেই গিরিখাত অব্দি কিন্তু যে পূর্ব হিমালয়, সেই পূর্ব হিমালয়ের কিন্তু বিস্তৃত হয়েছে, ঠিক আছে? নামচা বারোয়া পর্যন্ত এটা বিস্তৃত হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন পাস আছে দুই একটা, যেমন জেলেপলা, বুমলা, যাই হোক সেগুলো আমরা পরে আসবো। বা পূর্ব হিমালয়ের মধ্যে আবার তোমাদের যে পূর্বাঞ্চলটা বা পূর্বাচলটা, সেটাও কিন্তু পড়ে, পূর্বাচল যেগুলো আগে আলোচনা করলাম, ঠিক আছে? এটা পূর্বাচল।